হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌরভ স্যার। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা বেসিক জিনিস পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু জানতে যাচ্ছি। যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিতে পারো তাহলে তোমায় আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার সারা জীবনে ওই পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ডাউট বা যদি কেউ তোমায় প্রশ্ন করে বা পরীক্ষায় পড়ে তাহলে কিন্তু তোমার কোনো দিনও ভুল হবে না। যদি তুমি স্কুলে পড়ছো অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের কোনো প্রিপারেশন নিচ্ছ তাহলে কিন্তু এই ইংলিশ গ্রামারের বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে তোমাকে অত্যন্ত স্ট্রং হতে হবে, নাহলে কিন্তু আশা অনুরূপ তোমার রেজাল্ট হবেই না। চাকরি পাওয়াটাও কিন্তু চাপের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই সেই ব্যাপারটিকে মাথায় রেখে চলো ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, অথবা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়। দেখো, আমি তোমাদের জন্য সুবিধা করে লিখে দিয়েছি এখানটায়। পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে কথা। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি এটাকে তাহলে কথা এর অংশ। আমি যদি তোমায় একটা বাস্তব উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা অতি সহজে মাথায় ঢুকবে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্মার্টফোন, এবং এই স্মার্টফোনের কিন্তু অনেকগুলো পার্টস রয়েছে। যেমন ধরো ডিসপ্লে আছে, এর মধ্যে ব্যাটারি পাবে, পেছনে যদি আমরা দেখি তাহলে ক্যামেরা পেয়ে যাবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু এই ফোনটা তৈরি হয়েছে। এই ডিসপ্লে, ক্যামেরা, সুইচ এগুলো কিন্তু এই ফোনটারই একটা একটা করে অংশ, এবং সবগুলো মিলিয়ে কিন্তু এই ফোনটা তৈরি হয়েছে। যদি আমরা এই ডিসপ্লেটা বের করে দিই তাহলে এই ফোনটা কি চলবে? চলবে না তো। কিংবা যদি ব্যাটারি আমরা বের করে দিই তাহলে কি ফোনটা চলতে পারে? চলবে না। ঠিক একই রকমভাবে বাক্যের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো অংশ থাকে। অর্থাৎ যে সমস্ত শব্দ বা যে সমস্ত জিনিসপত্র দিয়ে বাক্য তৈরি হয়, সোজা কথায় তাদেরই আমরা পার্টস অফ স্পিচ বা ভালো বাংলাতে বাক্যাংশ বলা। আই থিঙ্ক আপনাদের সবারই বোঝা গেছে ব্যাপারটা। তো এতক্ষণ ধরে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে কিংবা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায় সেটা আমরা জেনে নিলাম। তাই এবারে প্রশ্ন চলে আসে, পার্টস অফ স্পিচ কত প্রকারের হতে পারে বা কি কি। তো আমরা ভালো করে জানি যে আমাদের ইংলিশ গ্রামারে 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। এগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবং আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট আসছে নাউন বা বিশেষ্য, সেকেন্ড প্রোনাউন বা সর্বনাম, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়া, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন বা সংযোজক অব্যয়, ইন্টারজেকশন অথবা আবেগসূচক শব্দ। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কিন্তু রয়েছে, এবং আমি আশা করছি যে তোমাদের মোটামুটি এতদূর পর্যন্ত কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। তাই চলো এবার এই পার্টসগুলো সম্বন্ধে জানা যাক। পার্টস অফ স্পিচের ফার্স্ট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে নাউন, যাকে আমরা বাংলাতে বিশেষ্য পদ বলে থাকি। তাহলে প্রশ্ন আসবে যে এই নাউন কাকে বলে। বলছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা যদি কোনো ধারণার নাম বোঝায় তাহলে তাকে আমরা কিন্তু নাউন বা বাংলাতে বিশেষ্য পদ বলে থাকি। উদাহরণ কি দিয়েছি আমি? আমার নাম সৌরভ দিয়েছি, বুক দিয়েছি, কলকাতা দিয়েছি, এবং বাক্যে যদি আমি প্রয়োগ করে দেখাই তাহলে দেখো কলকাতা ইজ আ বিগ সিটি। তাহলে কলকাতা হলো এখানটার নাউন। তো নাউন থেকে আমরা এইটা বুঝতে পারলাম কি নাউন বলতে আমরা তাকেই বুঝবো যার দ্বারা কোনো না কোনো নাম বোঝাবে। সেটা রামও হতে পারে, শ্যামও হতে পারে, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে, অর্থাৎ কোনো নাম বোঝাবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে নাউনের পর চলে আসে প্রোনাউন। বলছে না, আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করে থাকি। উদাহরণ কি দিয়েছি? হি, সি, দে। যদি বাক্যে প্রয়োগ করি আই এম এ গুড বয়, এখানটায় আইটা হলো আমাদের প্রোনাউন। তো এবার প্রশ্ন আসে কেন আমরা প্রোনাউন ব্যবহার করব। অ্যাকচুয়ালি বারবার আমরা নাউন ব্যবহার করলে কেমন একটা খারাপ লাগে। ধরো বললাম সৌরভ স্কুলে যাচ্ছে, সৌরভ ভাত খাচ্ছে, সৌরভ ভালো ছেলে। তাহলে একজনের সম্বন্ধে বারবার একটা নাম প্রয়োগ করতে কেমন একটা খারাপ ফিল হচ্ছে। তাই এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু প্রোনাউন ইউজ করলাম। যদি আমি বলি সৌরভ একটি ভালো ছেলে, সে স্কুলে যায়, সে ভাত খাচ্ছে, তাহলে শুনতে খুব ভালো লাগে। এই উদ্দেশ্যে কিন্তু আমরা প্রোনাউনটাকে ব্যবহার করে থাকি। এরপরে আসছে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে গল্প, বাংলাতে যাকে আমরা বিশেষণ বলে থাকি। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এগুলো যার দ্বারা বোঝাবে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন ধরো বলেছি গুড, টল, রেড। বাক্যে প্রয়োগ করে বলেছি কি সৌরভ হ্যাজ এ ব্লু পেন। তাহলে সৌরভের একটি নীল পেন আছে। এই যে নীল রংটি, এটি তো ওই পেনটার গুণকে বোঝাচ্ছে না। তাহলে এটাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ। ধরো আমি একটি খারাপ ছেলে, সে একটি ভালো ছেলে, সে খুব ভালো গান গাইতে পারে। এই যে ভালো আমরা ইউজ করছি এইগুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। নেক্সট চলে আসে আমাদের ভার্ব নিয়ে কথাবার্তা, অর্থাৎ যার দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝাবে। যেমন ধরো ইট, রান, ডু। উই ইট রাইস, আমরা ভাত খাই।
তাহলে এই যে ইটটা ব্যবহার করেছি, এই খাওয়া মানে কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে। তো এই ভার্বের উদাহরণ আরও অনেক কিছু হতে পারে, যেমন ধরো কেউ কোথাও যাচ্ছে সেটাও হতে পারে, কেউ ঘুমোচ্ছে সেটাও হতে পারে। তবে অনেকেরই প্রশ্ন আসছে যে ঘুমানো কি করে কাজ হতে পারে। দেখো, তুমি হয়তো মনে করছো যে ঘুমিয়ে যাচ্ছ, কিন্তু তোমার ওই হার্ট কিংবা কিডনি কিংবা ফুসফুস এগুলো কিন্তু বন্ধ হয়নি, তাহলে তো তুমি থাকতেই না ভাই বেঁচে, ঠিক না? এগুলো কিন্তু অবিরাম কাজ করে চলেছে, তাহলে ঘুমানোও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। যদি কেউ বলে যে ঘুমাচ্ছিস কোনো কাজ নেই, তাহলে বলবে কি ঘুমানো একটা কাজের মধ্যেই পড়ে। যাই হোক, এর পরবর্তীকালে আমরা জানবো অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ, আর ভার্ব মানে হলো ক্রিয়াপদ বা কাজ বা ক্রিয়া। তাহলে এই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে যা কিছু বিশেষিত করতে সাহায্য করে। আরেকবার বলি, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে যা দিয়ে বাড়িয়ে বলা যায় বা বিশেষিত করা যায় তাকে আমরা বলবো অ্যাডভার্ব। কি কি উদাহরণ রয়েছে? স্লোলি, ভেরি, কুইকলি, হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। এই যে স্লোলিটা ইউজ হয়েছে, এটাকে আমরা অ্যাডভার্ব কেনই বা বলবো? দেখো, যদি আমরা দেখি ভালো করে, তাহলে এই স্লোটা হচ্ছে এখানটার অ্যাডজেক্টিভ। আমরা বলেছি অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য অ্যাডভার্বকে যা দিয়ে মডিফাই করা যায় বা বিশেষিত করা যায় তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে স্লো যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ স্লোকে বাড়িয়ে বলছে কি দিয়ে? এলওয়াই দিয়ে, অর্থাৎ স্লোলি। ধীর, ধীরভাবে। কেমনভাবে হাঁটে? না, ধীরভাবে হাঁটে। তাহলে এই ধীরভাবে বোঝানোর জন্য কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? এবারে আমরা জানবো প্রিপোজিশন সম্বন্ধে। নাউন অথবা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দের সাথে যে শব্দ সম্পর্ক নির্ধারণ করে তাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। উদাহরণ দিয়েছি ইন, অন, টু, আন্ডার, এইগুলো দিয়ে। যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে হবে সৌরভ ইজ গোয়িং টু স্কুল। এখানে টু হলো আমাদের প্রিপোজিশন। সংজ্ঞাতে বলেছি নাউন বা প্রোনাউনের আগে বসবে। দেখো, স্কুল হচ্ছে একটা নাউন, নাউনের আগে বসছে টু, তাহলে এই টুটা আগের যে লাইনটা ছিল সৌরভ ইজ গোয়িং, তার সঙ্গে স্কুলের একটা সম্পর্ক নির্ধারণ করে দিচ্ছে, তাই একে আমরা প্রিপোজিশন বলতে পারি। এবারে আমরা কনজাংশন নিয়ে জানবো। বলছে দুটি বাক্যকে যুক্ত করতে কনজাংশন সাহায্য করে। যদি তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে কিন্তু তোমাদের কনজাংশন বুঝতে অসুবিধা হবে না। ধরো, এটা একটা নদী চলে গেছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। যদি আমাকে এইখানে যেতে হয় তাহলে কিন্তু আমরা ব্রিজের সাহায্য নিই। তাহলে এই ব্রিজটা করলো কি না, এই দিকের রাস্তা এবং এই দিকের রাস্তার মধ্যে একটা সংযোগ স্থাপন করলো। এই সংযোগ স্থাপনের কাজ কিন্তু আমাদের কনজাংশন করে থাকে। উদাহরণ কি বলেছি? অ্যান্ড, বাট, নট অনলি, বাট অলসো, আরও অনেক কিছু হয়ে থাকে। হি ইজ পোর বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। তাহলে দুটো শব্দ আছে, একটা পোর, একটা অনেস্ট। তাহলে দুটো জিনিসকে জুড়ছে কি দিয়ে? না, বাট দিয়ে। এবারে আমাদের জানতে হবে ইন্টারজেকশন জিনিসটা কি। ইন্টারজেকশন মানে কোনো আকস্মিক আবেগ বা অনুভূতি বা ফিলিংসকেও শেয়ার করবে। যেমন কি ওয়াও, অ্যালাস, হুররে। অ্যাজ ফর এক্সাম্পল আমি দিয়েছি অ্যালাস, হি ইজ নো মোর। হায়, তিনি আর জীবিত নেই বা তিনি আর বেঁচে নেই, অর্থাৎ মারা গেছেন। তাহলে এই যে অ্যালাস শব্দটা ইউজ করেছি, এটাই হচ্ছে ইন্টারজেকশন। আমরা ধরো সেন্টেন্সের মধ্যে ওই এক্সক্লামেটরি সেন্টেন্স যেটাকে জানি, সেটাই হচ্ছে আমাদের এই ইন্টারজেকশন। তো আই থিঙ্ক পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ আমি সমস্ত বিষয়গুলিকে অতি সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমায় কমেন্ট করতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা সেন্টেন্স কি কিংবা সেন্টেন্সের ভাগ কি কিংবা তার কি কি উদাহরণ হতে পারে তা নিয়ে কিন্তু জানবো। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।